আজহান আজ বাড়ি ফিরেছে। অরুণিমার জন্যে ঝিনুকের অনেক রকমের অনেক জিনিস এনেছে। অরুণিমাও বেশ খুশি। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে অনেক আগেই, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যাও হয়ে যাবে। আজহান এসে ফ্রেশ হয়ে বিছানায় বসেছে। অরুণিমা খাবার নিয়ে এসে আজহানকে দেয়। আজহান নিজেও খায়, অরুণিমাকেও খাওয়ার জন্যে ডাকে, কিন্তু অরুণিমা বলে সে খাবে না। আজহান অরুণিমার দিকে তাকিয়ে দেখে অরুণিমার মুখে কোন হাসি নেই। আজহান হয়তো বুঝল অরুণিমার মন খারাপ, তাই তো কাছে ডেকে নিয়ে নিজেরই পায়ের উপর বসিয়ে বলে, কি হয়েছে, কাল আসিনি জন্যে রাগ করেছ? না, রাগ করব কেন? কাল আসিনি জন্যে সরি, আসলে আসতে পারিনি, পরের বার থেকে আর এমন করব না। অরুণিমার চোখে পানি চলে আসে। এক হাত দিয়ে অন্য হাতের নখ খুঁটাতে থাকে। আজহান তার মুখের সামনে খাবার নিলে আরও বারণ করতে পারে না। সেই সকাল থেকে না খাওয়া বারণ করবেই বাকি করে। খাবার মুখে নেয়ার সময় আরও খেয়াল করে আজহানের শার্টের কলারের সাইডে একটা চুল। চুলটা দেখেই আরুর ভ্রু কুঁচকে যায়। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। কোনোরকমে খাবার গিলে নিয়ে প্রশ্ন করে, এসব কি? আজহান কিছু না বোঝার মতো করে অরুণিমার পানে তাকিয়ে থাকে। আরু আজহানের গলার কাছ থেকে চুলটা দুই হাতে তুলে নিয়ে বলে, এই চুল কার? কার সাথে ছিলেন এই 2 দিন? চুলের কথা শুনেই মনে পড়ে এক মেয়ে নৌকাতে উঠতে চাচ্ছিল না, তাই তার চুলের মুঠি ধরে কয়েকটা থাপ্পড় মেরেছিল। কিন্তু আজহান বুঝে পায় না, এখনো আঠার মতো লেপ্টে কেন আছে। আজহানের ভাবনার মাঝেই অরুণিমা আবার বলে, কি হলো, কিছু বলছেন না কেন? আজহান নিজের ভাবনা ঝেড়ে ফেলে বলে, আরে এটা তোমারই চুল। আমার চুল এত ছোট কবে থেকে? আরে তোমার সব চুলই কি বড়? যেগুলা পরে হয়েছে সেইগুলা ছোট। আরও আর কিছু বলে না, তবে মন থেকে সন্দেহও যায় না। তার চুল এত মোটা না, সেটা সে ভালো করেই জানে। অপর দিকে আজহান একজন দক্ষ আর্মি অফিসার ছিল, সে অবশ্যই নিজের বউয়ের হাতে ধরা পড়ার মতো করে কোন কাজ করবে না। তারা চিহ্ন। স্যার, পরশু 2 জন মেয়ে গায়েব হয়েছে আবার। ইকবালের কথায় শান্ত শুধুই দীর্ঘশ্বাস ফেলে। কিছুক্ষণ চুপ থেকে বলে, নাম কি 2 জনার? স্যার, একজন ইলমা, অপরজন আশা। এদের মধ্যে কোন কানেকশন আছে? আপাত দৃষ্টিতে তো কোন কানেকশন নেই, তবে 2 জনার বয়সী প্রায় কাছাকাছি। আর সব চাইতে বড় মিল হলো এরা দুজনই বিবাহিত, দুজনই পালিয়ে বিয়ে করেছে। ও আট! ইকবালের পালিয়ে বিয়ের কথা শুনে শান্তর মাথা খারাপ। শান্ত অস্থির হয়ে বলে, বাকি সকল মিসিং মেয়েদের খবর নাও। দেখো ওদের সকলের কেসই সেম কি না। স্যার, আমি অলরেডি খবর নিছি। কিছু মিসিং কেসের প্রায় 90% নারী 18-20 বছর বয়সী, আর তারা সকলেই পালিয়ে বিয়ে করেছিল। শান্ত আর 1 মিনিটও দেরি না করে ফোন হাতে নিয়ে ইফতু নামে সেভ করা নাম্বারে ডায়াল করে। কিছুক্ষণ রিং হওয়ার পরে কল রিসিভ হয়। শান্ত ধরফরিয়ে বলে, ইফু, বাড়ি থেকে একদম বের হবে না। অপর পাশের মেয়েটা অবাক হয়ে বলে, কিন্তু কেন? যা বলেছি তাই করবা। এলাকায় যে সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে সে শুধু 18-20 বছর বয়সী নারী যারা পালিয়ে বিয়ে করেছে তাদেরই ধরে নিয়ে যাচ্ছে। মানে, তোমার অত শত বুঝতে হবে না, তুমি জাস্ট বাড়ি থেকে বের হইও না। কিন্তু, কোন কিন্তু নয় ইফু, আমি তোমারে হারাতে পারবো না। শান্ত কল কেটে দিয়ে বলে, ইকবাল, রিজাইন লেটার ঠিক করো তো। ইকবাল অবাক হয়, বিস্মিত হয়ে বলে, কিন্তু স্যার কেন? রিজাইন দিব? কি? কেন? কি এমন হয়েছে স্যার? আপনাকে ছাড়া এই কেস সমাধান করা সম্ভব নয়। শান্ত কণ্ঠে ভয় নিয়েও দীর্ঘশ্বাস ফেলে বলে, সমাজের উপকার করার চেয়ে নিজের ভালোবাসার মানুষকে বাঁচানো আমার সবচাইতে বড় কর্তব্য। আমি না থাকলেও অন্য কোন মানুষ এসে আমার জায়গা নিয়ে সমাজ সেবা করবে, কিন্তু যেই মেয়েটা আমার জন্যে তার বাড়ি ঘর ছেড়ে আমার কাছে এসেছে তার আমি ছাড়া আর অন্য কেউ নেই। ইকবাল কিছুই বলে না, শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে শান্তর দিকে। মনে মনে হয়তো ভাবে, এত কঠোর মনের একজন মানুষও নিজের ভালোবাসার মানুষ নিয়ে কতটা সেন্সিটিভ। মুখে কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। বাংলাদেশের নিয়ম অনুযায়ী 3 মাসের বেতন সমপরিমাণ টাকা জমা দিয়ে শান্ত পদত্যাগ করে। নিজের ব্যাচ, বন্দুক সকল কিছু জমা নিয়ে বাড়ির পথ ধরে। এত বড় একটা কাজ করে নিজের অজান্তেই মন বিষণ্ণ হয়ে ওঠে। কত কষ্ট করেছিল এই পুলিশ হওয়ার জন্যে, যেটা আজ কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গেল। শান্ত বাড়ি ফিরে ইফতুকে জোরে জোরে ডেকে বলে, ইফু, রেডি হও, আমরা আর এখানে থাকব না। ইফতু রুম থেকে বের হয়ে দেখে শান্তর অস্থির মুখশ্রী। বিস্মিত হয়ে বলে, কি হয়েছে তোমার, এমন দেখাচ্ছে কেন? শান্ত তার প্রশ্নের উত্তর না দিয়ে নিজের মতো করেই বলে, আমার এক বন্ধু আছে, ওর নাম তীর্থ, ওদের বাড়িতেই থাকবো এখন থেকে, জলদি সকল কিছু গুছিয়ে নাও। কিন্তু কেন? প্রশ্ন করিও না ইফু। শোনো কুহু,
আজ আমার এক বন্ধু আর ওর বউ আসবে বাসায়, একটু সবকিছুর জোগাড় করিও তো। থাকবে বেশ কিছুদিন, তোমার সঙ্গী হবে, দেখে নিও। আরু সন্দিহান দৃষ্টিতে আজহানের দিকে তাকায়, কিন্তু আজহান সেই দৃষ্টি লক্ষ্য করে না। আরু কাপড় ভাঁজ করতে করতে বলে, হঠাৎ আপনার বন্ধু আসবে যে? আর বলিও না, বেচারা পুলিমের চারুকি ছেড়ে খুবই ডিপ্রেশনে আছে, তাই আসছে ঘুরতে। পুলিশে ছিল? তাহলে ছাড়লো কেন? ওসব তুমি বুঝবা না। তারপর আরুর কাছে দাঁড়িয়ে তার চোয়ালে হাত রেখে বলে, কারণ তুমি আমার নাদান বউ। আরু মুখ ভরে হাসে। তবে পুলিশ আসছে তাদের বাড়িতে সেটা নিয়ে চিন্তিত হয়, কিন্তু তা আজহানকে বুঝতে দেয় না। আজহান রুম থেকে চলে গেলে আরু ফোন বের করে তারিখ দেখে। 12.12 ডিসেম্বরের 12 তারিখ। কিছু না ভেবেই তারিখটা মার্ক করে রাখে। কিচেন পরিষ্কার শেষে আরুনিমন সোফা মুছতে আসলে মায়া বিড়বিড় করে বলে, মা দেখো, তোমার ছেলের বউ কাজের মেয়ে হয়ে গেছে। আরুনিমা মাথা তুলে মায়ার দিকে তাকায়, সূক্ষ্মভাবে পখর করে মায়াকে, তবে সেই সব মনোভাব নিজের মধ্যেই রাখে, খুনাক্ষরেও বুঝতে দেয় না। রেখা বেগম আরুকে উদ্দেশ্য করে বলে, চা দাও তো 1 কাপ। আরুর মেয়াজ চটে যায়, রাগে দাঁত কিরমির করে, নতুন কাজের মেয়েটারে ডেকে বলে, নূর, আমাদের আগের কাজের মেয়েকে দিয়ে 2 কাপ কফি করে, 1 কাপ আমারে আর 1 কাপ তোমার ভাইরে দিয়ে এসো তো। নূর মেয়েটার সামনে মায়াকে দেখে বলে, এই তো আফা মনি, যান আফা কফি কইরা দেন। মায়ার আগে বসা থেকে উঠে দাঁড়ায়, এমন ভাবে আরুর দিকে তাকায় যেন কাঁচাই চিবিয়ে খাবে। আরু সেসবে পাত্তা না দিলে মায়ার উঠে কিচেনে যেতে হয়। রেখা বেগম মায়ার চলে যাওয়ার পানে তাকিয়ে বলে, এই মেয়ে তুমক সবসময় আমার মেয়ের পেছনে লাগো কেন? কারণটা স্পষ্ট শাশুড়ি মা, আপনি আর আপনার মেয়ে আমার পেছনে লাগেন জন্যে আমি আপনাদের পেছনে লাগি। মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে আরু জায়গা ত্যাগ করে। আরু সকল কাজ শেষ করে রুমে গিয়ে দেখে আজহান অর্ধশোয়া অবস্থায় বিছানার উপরে পড়ে আছে। আরু শাড়ির আঁচল দিয়ে হাত মুছে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। আজহান আরুকে আসতে দেখে উঠে বসে বলে, এদিকে আসো তো। আরুনিমা ফ্রেশ হয়ে আজহানের সামনে এসে দাঁড়ায়। আজহান এক টানে আরুনিমাকে নিজের কোলের উপর বসিয়ে বলে, বেশি কাজ করতে হলো? উহু, ঠিক আছে। আরু যে অনেক কাজ করেছে সেটা আজহান জানে, এত বড় একটা বাড়িতে কাজ তো আর কম নয়। আর যদি মেহমান আসার কথা হয় তাহলে তো আরো বেড়ে যায় সেই কাজ। আজহান আরুর ঘাড় থেকে চুল আলতো হাতে সরিয়ে সেখানে নিজের থুতনি রাখে। বাবু নষ্ট হওয়ার পরে এই প্রথম আজহানের এতটা কাছে আসাতে আরও কেঁপে ওঠে। চোখ পানিতে ঝাপসা হয়ে যায়। আজহান অমন ভাবে থেকেই বলে, তোমার জন্যে একটা গিফট এনেছি। আরও কিছুই বলে না, অমন ভাবেই থম ধরে বসে থাকে। আরুকে এমন চুপ করে বসে থাকতে দেখে আজহান বলে, আজ একটা আবদার করব? করেন। তোমার জন্যে একটা গিফট এনেছি, পড়বে? পরমানি। বলে আরু আজহানের কাছ থেকে উঠতে চাইলে আজহান 2 হাত দিয়ে আরুকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। বিড়বিড় করে বলে, এত তাড়া কিসের? উঠতেই হবে। উদ্ধৃতি চিহ্ন। আরু চুপ, তার মুখে রা নেই। আজহান আবার বলে, আচ্ছা, আমি যদি ভালো মানুষ না হয়ে কোন ক্রিমিনাল হতাম, তাহলেও কি তুমি আমারে ভালোবাসতে? আরু ভ্রু কুঁচকে আজহানের দিকে ফিরে বলে, আমি আপনাকে ভালোবাসি? হ্যাঁ, অবশ্যই বাসো। আরু বিরক্ত হয়ে আজহানের থেকে ছুটতে চেয়ে বলে, মোটেও না। ভালো আমায় আপনি বাসেন, কিন্তু আমি আপনাকে বাসি না। আজহান উচ্চশব্দে হাসে। আরুকে ছেড়ে দিলে সে উঠে দাঁড়ায়। আজহান হাসি অটল রেখেই বলে, আসলে? জি হ্যাঁ। আরুনিমা রুম খুলে বাহিরে যেতে নিলে আজহানটি টেবিল থেকে ছোট্ট একটা নাইফ তুলে নিজেরই হাতের মধ্যে ধরে। কমল, সুন্দর সুরে আরুনিমাকে ডাকে। কুহু। আরু পেছনে ফিরে তাকিয়ে দেখে, আজহান তার এক হাত দিয়ে অন্য হাতে চাকু দাবিয়ে ধরেছে। মাথার চৌকা অংশ হাতের মধ্যে ঢুকে গিয়ে রক্ত গড়াচ্ছে। দরজার সামনে থেকে আরু দৌড়ে আজহানের কাছে এসে তার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে নাইফ ধরতে চায়, কিন্তু আজহান হাত সরিয়ে নিয়ে বলে, তুমি না আমায় ভালোবাসো না? দেখুন, এটা মজা করার সময় না। প্লিজ আগে নাইফটা দিন। উহু, আগে বলো ভালোবাসো কিনা? আরুনিমার চোখে পানি চলে আসে। গড়িয়ে পড়ার আগেই মুছে নিয়ে বলে, প্লিজ নাইফটা দিন। উহু, আগে বলো। আরু ছলছল চোখে আজহানের দিকে তাকায়, পরপর রক্ত গড়াতে থাকা হাতের দিকে। কেমন বাচ্চামো আচরণ না? আরু চোখে পানি নিয়েই মুচকি হেসে বলে, আপনিই প্রথম পুরুষ যে কিনা বউয়ের কাছ থেকে ভালোবাসি কথাটা শুনতে নিজের হাতেই নাইফ ঢুকিয়েছেন। আজহান আরুনিমার চেয়ে দ্বিগুণ হেসে বলে, আরও অনেক কিছুই করতে পারি, যা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। কি কি করতে পারেন, বলেন তো শুনি। আজহান শব্দ করে হেসে বলে, আমারে বোকা মনে হয়? কথা বলে আমার ধ্যান অন্যদিকে করতে চাচ্ছ?
কিন্তু পারবে না, না বললে এই নাইফ আমি হাতের মধ্যে ঢুকিয়ে দিব। আরু দীর্ঘশ্বাস ফেলে কিছু বলবে তার আগেই আজহান সত্যিই কিছুটা নাইফ ডাবিয়ে দেয়। আরু চেঁচাতে চেয়েও চুপ করে যায়। আস্তে করে বলে, হু ভালোবাসি। আবার বলো, ভালোবাসি। আজহান বিরক্ত হয়ে বলে, উহু এভাবে না বলো, আমি আপনাকে ভালোবাসি। ওকে, আমি আপনাকে ভালোবাসি। এখন নাইফ রাখেন। আজহান আস্তে করে চাকুটা সরিয়ে রাখে। আজহানের সরাতে দেরি হলেও আরুর সেই নাইফ তুলে নিজের গলায় ধরতে দেরি হয় না। আজহান কিছুক্ষণের জন্যে থম বনে যায়। পরপর বিস্মিত নয়নে আরুর দিকে তাকায়। অস্থির হয়ে বলে, কি করছো কি কুহু, লেগে যাবে, জলদি নাইফ রাখো। উহু রাখবো না। কুহু তুমি পাগল হয়েছ, নাইফ রাখো, আর না হলে বলো কি করতে হবে আমায়। যা বলবা তাই করব, তাও রাখো। আরুনিমা চুপ থাকে, তবে হাত থেমে থাকে না। কিছুটা চাপ দিতেই চামড়া কেটে রক্ত গড়িয়ে পড়ে। আজহানের চোখ বেয়ে পানি ঝরে, যেমনটা কিছুক্ষণ আগে আরুর হয়েছিল। আজহান কান্নারত অবস্থায় বলে, প্লিজ কুহু নাইফ সরাও। আরও কিছুই বলে না, আজহান বিছানা থেকে নেমে আরুর পায়ের কাছে বসে তার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ সরাও ওটা, প্লিজ প্লিজ প্লিজ। আরুনিমা নাইফ সরিয়ে আজহানের সামনে বসে বলে, আমারও এমনই লেগেছিল। আজহান মাথা তুলর দেখে আরুর গলা দিয়ে রক্ত আসছে। নিজের হাতের ব্যথা ভুলে গিয়ে স্ত্রীর গলায় ব্যান্ডেজ করার জন্যে উঠে দ্রুত ফার্স্ট এইড নিয়ে আসে।